নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার, বিএ, এমএ, এমএড, এসএলএসটি এবং নেট সেট স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই যে মহাত্মা গান্ধী সম্পর্কে আলোচনা করা হবে, তো তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার আর এসএলএসটি পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্ন হয়, তো এই ভিডিওটা দেখলে তো তোমাদের যেমনই প্রশ্ন আসুক এই অধ্যায় থেকে তোমাদের এই বিষয় থেকে তোমাদের যেমনই প্রশ্ন আসুক তোমরা সহজেই উত্তর করে আসতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে যে গান্ধীজির, এই প্রশ্নটা যে দেওয়া আছে যে শিক্ষাক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান, তো এটা অথবা দিয়ে দিতে পারে যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা অথবা গান্ধীজির 9 তালিম শিক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। তো এরকমভাবেও তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারে। এই প্রশ্ন যেটা বলছি এটা বড় প্রশ্ন আকারে, বিএ, এমএ, বিএড, ঠিক আছে, এমএড স্তরের ক্ষেত্রে যে বড় প্রশ্ন হয় তো সেই প্রশ্নগুলো এরকমভাবে দিয়ে দিতে পারে। তো চলো শুরু করা যাক। গান্ধীজির অপর নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। সংক্ষিপ্ত জীবনী। 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয়। গান্ধীজির আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তাঁর পিতা করমচাঁদ গান্ধী দেওয়ানের কাজ করতেন এবং তার মা ছিলেন একজন সাধ্বী মহিলা। 1887 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন এবং ভাবনগরের সমলদাস কলেজে উচ্চশিক্ষা লাভের জন্য ভর্তি হন। বিদ্যালয়ে ছাত্রজীবনে তিনি ছিলেন ধীর, স্থির ও লাজুক প্রকৃতির। তিনি কস্তুরবাকে বিবাহ করেন, যিনি যোগ্য সহধর্মিণীর ভূমিকা পালন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান। ব্যারিস্টারি পাশ করে তিনি দেশে ফিরে আসেন এবং বোম্বাইতে প্র্যাকটিস করতে শুরু করেন। কিন্তু ওকালতির কাজে সাফল্য না আসায় তিনি 1893 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে তিনি ব্যাপকভাবে বর্ণবিদ্বেষের বলি হন। গান্ধীজিও দেখেছিলেন যে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের কীরকম নির্যাতন সহ্য করতে হতো। 1891 খ্রিস্টাব্দে গ্রিন প্যাম্পলেট পুরস্কার পেয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। এরপর তিনি দেশে ফিরে আসেন এবং অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবসানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1948 খ্রিস্টাব্দে নাথুরাম গডসের গুলিতে তাঁর মৃত্যু হয়। গান্ধীজির জীবন দর্শন। এক হচ্ছে সত্যের উপলব্ধি। মহাত্মা গান্ধী ছিলেন আজীবন সত্যের পূজারী। সত্যাচরণকে তিনি জীবনের শ্রেষ্ঠ আদর্শ বলে মনে করতেন। তাঁর কাছে সত্যই ছিল ঈশ্বর। তিনি বলেছিলেন, আই হ্যাভ নো গড টু সার্ভ বাট ট্রুথ। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে সত্যাচরণ হলো একমাত্র উপায়। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর উপলব্ধি। মহাত্মা গান্ধী এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তিনি ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করতেন। ঈশ্বর সর্বশক্তিমান, তাঁর অস্তিত্ব প্রমাণের অপেক্ষা রাখে না। ঈশ্বর সত্য, তিনি প্রেমময়, তাই তিনি বলেছেন, গড ইজ লাইফ, ট্রুথ অ্যান্ড লাইট। 3 নম্বর পয়েন্ট হলো অহিংসা। গান্ধীজির মতে ঈশ্বরকে উপলব্ধি করতে হলে সত্য, প্রেম ও অহিংসার প্রয়োজন। অহিংসা এবং সত্য তাঁর কাছে একই বস্তু। দে আর লাইক দ্য টু সাইড অফ এ কয়েন। সত্য হলো লক্ষ্য, অহিংসা হলো উপায়। অহিংসার অর্থ ভয় ও অহংকার থেকে মুক্তি। অহিংসার মধ্যে রয়েছে সহনশীলতা, আত্মোৎসর্গ, নির্ভীকতা ইত্যাদি কতগুলি মানবীয় গুণ। অহিংসা একটি নেতিবাচক মনোভাব নয়। অহিংসা হলো প্রেমের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিরোধ। এরই নাম সত্যাগ্রহ। 4 নম্বর হলো সর্বোদয় সমাজ। গান্ধীজি চেয়েছিলেন সর্বোদয় সমাজ, যেখানে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ বিকাশের জন্য সমান সুযোগ পাবে। এই আধ্যাত্মিক সমাজ বা স্পিরিচুয়াল সোসাইটি প্রেম, সত্য, ন্যায় ও অহিংসার উপর প্রতিষ্ঠিত হবে।
এখানে জাতি, ধর্ম, বর্ণ, সম্পদ ও ক্ষমতার কোনো কৃত্রিম বাধা থাকবে না। তিনি স্থাপন করতে চেয়েছিলেন রামরাজ্য। তাঁর রামরাজ্যের স্বপ্ন ধর্ম, ন্যায় ও নীতির উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট। দেখো এই পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা বললাম যে তিনি রামরাজ্য স্থাপন করতে চেয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পার্থিব সুখ ও আধ্যাত্মিকতার সমন্বয়। গান্ধীজি সহজ জীবনযাত্রার সঙ্গে উচ্চ চিন্তার পক্ষপাতী ছিলেন, কিন্তু তাই বলে তিনি পার্থিব সম্পদকে উপেক্ষা করতে বলেননি। একসময় তিনি বলেছিলেন, রুটির মধ্য দিয়েই সাধারণ মানুষকে আধ্যাত্মিক সমাচার পরিবেশন করা যায়। সুতরাং তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতির দিকে লক্ষ্য রাখতে বলেছিলেন। গান্ধীজি শিক্ষা দর্শন। সবার প্রথম আসছে শিক্ষার অর্থ। গান্ধীজির মধ্যে ভাববাদী, দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ, গান্ধীজির মধ্যে ভাববাদী, প্রকৃতিবাদী ও প্রয়োগবাদী চিন্তাধারার সার্থক সমন্বয় পরিলক্ষিত হয়। তিনি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। খুবই গুরুত্বপূর্ণ উক্তি। ঠিক আছে, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিক্ষা বলতে তিনি শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সামগ্রিক বিকাশকে বুঝিয়েছেন। এটা অর্থাৎ শিক্ষা বলতে তিনি মানে বলেছেন যে শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সামগ্রিক বিকাশকে। তিনি শিক্ষাক্ষেত্রে 3H, এটা খুব গুরুত্বপূর্ণ, 3H, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, অর্থাৎ হাত, মাথা এবং হৃদয়ের কার্যাবলীর সমন্বিত রূপ হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। এরপর আসছে শিক্ষার লক্ষ্য। তিনি শিক্ষার যেসব লক্ষ্যকে গুরুত্ব দিতে চেয়েছেন সেগুলি হলো: 1. বৃত্তি শিক্ষা। অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন শিক্ষার একটি বিশেষ লক্ষ্য বলে গান্ধীজি মনে করতেন। তাঁর শিক্ষা ব্যবস্থায় এই জন্যই শিল্প বা ক্রাফট শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার সঙ্গে উপার্জন করতে শিক্ষা, এই নীতির উপর তাঁর বিশেষ আস্থা ছিল। 2 নম্বর পয়েন্ট স্বাবলম্বন। অপরের উপর নির্ভরশীলতা ব্যক্তিকে অলস করে তোলে, তাই শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য স্বাবলম্বন অত্যাবশ্যক। 3 হলো চরিত্র গঠন। গান্ধীজির মতে আত্মসংযমের ভিতর দিয়ে চরিত্র গঠন করা যায়। শিক্ষার একটি অন্যতম লক্ষ্য পঠন, লিখন এবং গণিত 3Rs পঠন, লেখন এবং গণিত 3Rs এর চেয়ে তিনি হস্ত, মস্তক ও হৃদয়ের, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট শিক্ষাকে বড় করে দেখতেন। এই জন্য তিনি চরিত্র গঠন ও নৈতিক শিক্ষার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। 4. কৃষ্টিগত শিক্ষা। গান্ধীজি শিক্ষা ব্যবস্থায় কৃষ্টিগত শিক্ষার একটি বিশেষ স্থান রয়েছে। শিক্ষার্থীদের আমাদের প্রাচীন কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দিতে হবে। আমাদের প্রাচীন ভারতের মূল্যবোধগুলিকে উপেক্ষা করলে চলবে না। শিশুদের এই সম্পর্কে যথাযথ জ্ঞান দিতে হবে। 5. আত্মোপলব্ধি। গান্ধীজি আত্মোপলব্ধিকেই বা সেলফ রিয়েলাইজেশনকেই সমস্ত শিক্ষার চরম লক্ষ্য বলে মনে করতেন। আত্মোপলব্ধি হলো ঈশ্বরকে লাভ করার একমাত্র পথ। 6. ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়। গান্ধীজি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় চেয়েছেন। তাঁর মতে এ দুটির মধ্যে কোনো সংঘাত নেই। তিনি মনে করতেন যদি ব্যক্তি সৎ হয় তবে সমাজও সৎ হবে। তাই তিনি ব্যক্তির চরিত্র গঠনের উপর গুরুত্ব দিতেন। গান্ধীজি ব্যক্তির স্বাধীনতার উপর গুরুত্ব দিতেন, কিন্তু তিনি অনিয়ন্ত্রিত ব্যক্তি স্বাধীনতার বিরোধী ছিলেন। ব্যক্তির পরিপূর্ণ বিকাশ কেবল সমাজের মধ্যেই সম্ভব, আবার ব্যক্তির কল্যাণ ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। এই ছিল মহাত্মাজির বিশ্বাস। বিভিন্ন প্রকার শিক্ষা সম্পর্কে গান্ধীজির অভিমত। বিভিন্ন প্রকার শিক্ষা সম্পর্কে গান্ধীজির মতামতগুলি নিচে উল্লেখ করা হলো। 1. ধর্মীয় শিক্ষা। গান্ধীজি ধর্মীয় শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ধর্ম ছাড়া জীবন আর নীতিহীন জীবন রাডারবিহীন জাহাজের মতো। গান্ধীজি ধর্ম বলতে বিশেষ কোনো মত বা ধর্মীয় সংস্কারকে বোঝাননি। তিনি বলেছেন, সত্য এবং ন্যায়ের উপর কোনো ধর্ম হতে পারে না। তিনি সমস্ত ধর্মের মূল নীতিগুলি শিক্ষার কথা বলেছেন। আসলে ধর্মীয় সহনশীলতা ও বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি হলো তাঁর শিক্ষানীতির প্রাণ। 2. নারী শিক্ষা। গান্ধীজি ভারতবর্ষের নারীদের দুরবস্থাকে বিশেষভাবে অনুভব করেছিলেন। বিশ্বের অন্যান্য প্রগতিশীল দেশের মতো তিনি নারীদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হয়েছিলেন। তিনি মনে করতেন কোনো জাতির অগ্রগতির জন্য নারী শিক্ষা অপরিহার্য। গান্ধীজি বলেন, গৃহস্থ জীবন নারীর বিচরণ ক্ষেত্র, সুতরাং গৃহস্থ জীবন, শিশু শিক্ষণ এবং লালন পালন সম্পর্কে নারীদের অধিক জ্ঞান থাকা প্রয়োজন।
তিনি পরীক্ষামূলকভাবে সহশিক্ষার কথা বলেছেন। 3 নম্বর হলো বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষার ক্ষেত্রে গান্ধীজির গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। তিনি বুঝেছিলেন ভারতবর্ষে প্রাপ্তবয়স্কদের একটা বড় অংশ নিরক্ষর। এই নিরক্ষরদের ন্যূনতম শিক্ষা না দিলে ভারতের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব নয়। তাই তিনি তাঁর বুনিয়াদী শিক্ষায় বয়স্ক শিক্ষা সম্পর্কে বিশেষ সুপারিশ করেছেন। এরপর আসছে ওয়ার্ধা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা। হরিজন পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে গান্ধীজি দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা শুধু সমালোচনাই করেননি, কতকগুলি বিকল্প প্রস্তাবও দিয়েছিলেন। এই প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর অনেক শিক্ষাবিদ গান্ধীজির বিকল্প প্রস্তাবগুলি নিয়ে আলোচনা শুরু করেন এবং সেই প্রস্তাবগুলি সংবলিত একটি বিকল্প শিক্ষা পরিকল্পনাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করারও চিন্তা করেন। গান্ধীজি নিজেও তাই চেয়েছিলেন। তাই 1937 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে গান্ধীজি সভাপতিত্বে ওয়ার্ধায় এক শিক্ষা সম্মেলন আহ্বান করা হয়। 1937 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে গান্ধীজি সভাপতিত্বে ওয়ার্ধায় এক শিক্ষা সম্মেলন আহ্বান করা হয় এবং তাতে কতকগুলি গুরুত্বপূর্ণ সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তগুলি হলো 1. প্রত্যেক শিশুর জন্য 7 বছরের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2. মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম করতে হবে, অর্থাৎ শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজিকে বর্জন করতে হবে। 3. শিক্ষার্থীদের শিক্ষার সমগ্র কালব্যাপী হাতের কাজ শেখাতে হবে। 4. একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এই শিক্ষার জন্য একটি সর্বজনীন পাঠ্যক্রম রচনা করতে হবে। এই সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ডক্টর জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষার পরিপূর্ণ কাঠামোটি রচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। 1937 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কমিটি তার রিপোর্ট পেশ করেন। গান্ধীজি সেই রিপোর্টকে সমর্থন করেন। সুতরাং এই কমিটি শিক্ষার যে পাঠ্যক্রম রচনা করেছিলেন তাকেই গান্ধীজি সমর্থিত পাঠ্যক্রম হিসেবে গ্রহণ করা যেতে পারে। জাকির হোসেন কমিটির এই পরিকল্পনা ওয়ার্ধা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা নামেই পরবর্তীকালে পরিচিত হয়। ঠিক আছে, ওয়ার্ধা পরিকল্পনা বা বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা নামে পরিচিত হয়। এই পাঠ্যক্রমের কাঠামোটি ছিল, এক হচ্ছে একটি মৌলিক শিল্প। তো মৌলিক শিল্পের মধ্যে ছিল কি, সুতা কাটা। মৌলিক শিল্পের মধ্যে ছিল সুতা কাটা, কাপড় বোনা, তারপর হচ্ছে কাঠের কাজ, চামড়ার কাজ, কৃষিকাজ, ফল ও সবজি চাষ, তারপর হচ্ছে শিক্ষাগত মূলযুক্ত স্থানীয় উৎপাদনমূলক কাজ। ঠিক আছে। 2 হচ্ছে মাতৃভাষা, 3 গণিত, 4 সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের মধ্যে ছিল ভারতের ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, গ্রামীণ অর্থনীতি ইত্যাদি সমন্বয় একটি বিষয়। 5 নম্বর হলো সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের মধ্যে ছিল প্রকৃতিবিদ্যা, জীববিদ্যা, শারীরবিদ্যা, স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি। 6 হচ্ছে চারুশিল্প, সঙ্গীত ও অঙ্কন, আর 7 হচ্ছে হিন্দুস্তানের ভাষা, হিন্দি বা উর্দু। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নয়তালিম শিক্ষা। নয়তালিম শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত বুনিয়াদী শিক্ষা পাঠ্যক্রমের এই কাঠামোর উপর বহু পরীক্ষা নিরীক্ষা হয় এবং মধ্যে মধ্যে তার সাংগঠনিক কাঠামোর কিছু পরিবর্তন হয়। অবশ্য সবই গান্ধীজির সম্মতিক্রমে। অবশেষে গান্ধীজি 1945 খ্রিস্টাব্দে এই শিক্ষাক্রমের যে ত্রুটিগুলি ছিল 1945 খ্রিস্টাব্দে এই শিক্ষাক্রমের যে ত্রুটিগুলি ছিল তা দূর করার জন্য নতুন একটি কাঠামো প্রস্তাব করেন। এই শিক্ষা পরিকল্পনা নয়তালিম পরিকল্পনা নামে খ্যাত। মূল বুনিয়াদী পরিকল্পনায় কেবলমাত্র 7 থেকে 14 বছর বয়সের শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছিল। গান্ধীজি তার নয়তালিম পরিকল্পনায় বুনিয়াদী শিক্ষার মৌলিক আদর্শকে অপরিবর্তিত রেখে মানুষের সর্বস্তরে শিক্ষায় পরিণত করেন। এই পরিকল্পনায় শিক্ষার 4টি স্তরের উল্লেখ করা হয়। এক হচ্ছে প্রাক বুনিয়াদী শিক্ষা, 7 বছরের নিচ পর্যন্ত শিশুদের জন্য। 2 বুনিয়াদী শিক্ষা, 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত। 3 উত্তর বুনিয়াদী শিক্ষা, 15 বছর ও তার ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য। 4 হচ্ছে প্রাপ্তবয়স্কদের শিক্ষা। এই প্রত্যেকটি স্তরের জন্য কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয়। এরপর আসছে শিক্ষণ পদ্ধতি। গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনায় শিক্ষণ পদ্ধতি রচনার ক্ষেত্রে 2টি নীতি অনুসরণ করেছিলেন। একটি হলো অনুবন্ধের নীতি আর অপরটি হলো সক্রিয়তার নীতি বা প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি। গান্ধীজি তাঁর শিক্ষণ পদ্ধতিতে এই 2টি নীতিকে গ্রহণ করায় তাঁর প্রস্তাবিত পদ্ধতি মনোবৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। তিনি বলেছেন শিশুরা আত্মসক্রিয়তা শিক্ষা করবে, অর্থাৎ তাদের সক্রিয় করে তুলতে হবে।
এই সক্রিয়তা তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করবে। তাই তিনি তার শিক্ষা পরিকল্পনায় হস্তশিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। এই জাতীয় কাজে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সক্রিয় হয়ে উঠতে পারে, এই ছিল তাঁর বিশ্বাস। অন্যদিকে তিনি বলেছেন, জ্ঞান মানুষের মনের মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে থাকে, সুতরাং তার মন একটি মূল অভিজ্ঞতা বা জ্ঞানকে সামঞ্জস্যপূর্ণভাবে গ্রহণ করে। এই বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি তাঁর প্রস্তাবিত পদ্ধতিতে মূল হস্তশিল্পকে বা ক্রাফটকে কেন্দ্র করে অন্যান্য প্রথাগত বিষয়ের জ্ঞান বা অভিজ্ঞতা উপস্থাপনের কথা বলেছেন। অর্থাৎ হস্তশিল্পের সঙ্গে সকল বিষয়ের অনুবন্ধ স্থাপন করা তাঁর পদ্ধতির মূল লক্ষ্য ছিল। এই ধরনের কর্মকেন্দ্রিক পদ্ধতি শিক্ষার্থীর তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক ঘটিয়ে তাঁর শিক্ষাকে অনেক বেশি অর্থপূর্ণ করে তুলবে, এই আশা ছিল গান্ধীজির। এরপর আসছে শৃঙ্খলা। গান্ধীজি আত্মসংযমের উপর গুরুত্ব দিয়েছেন। শিশুরা নিজের ইচ্ছানুযায়ী চলবে, এটা তিনি চাননি। কোনটা বানানটা একটু ভুল হয়ে গেছে, কয়কার দন্তে ন টয়কার হবে, হ্যাঁ, এটা একসাথে হয়ে গেছে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, শিক্ষক তা শিক্ষার্থীদের বোঝাবেন, শিক্ষার্থীরা তা অনুসরণ করবে। এর অর্থ এই নয় যে শৃঙ্খলা উপর থেকে চাপিয়ে দেওয়া হবে। গান্ধীজির মত হলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার পথে অনুসরণ করবে, তবে তা হবে শিক্ষকের তদারকিতে। বুনিয়াদি বা নয়তালিম শিক্ষার ত্রুটি। 1. অভিজ্ঞ শিক্ষকের অভাব। বুনিয়াদি বা নয়তালিম শিক্ষা পরিচালনার জন্য যে ধরনের অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন হতো তার যথেষ্ট অভাব ছিল। শিক্ষকের অভাবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা দীর্ঘস্থায়ী করা সম্ভব হয়নি। 2. সাংগঠনিক ত্রুটি। বুনিয়াদি বা নয়তালিম শিক্ষালাভের পর উচ্চতর শিক্ষার পর্যায় কেমন হবে তার সঠিক নির্দেশ না পাওয়ায় বহু শিক্ষার্থী এই ধরনের শিক্ষায় অনীহা প্রকাশ করে। 3. শিল্পের প্রতি অতি সক্রিয়তা। এই শিক্ষা যেহেতু একটি শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠত, তাই ওই বিষয়ে অধিক সক্রিয় হয়ে কাজ করতে করতে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে খুব একটা নজর দিতে পারত না, ফলে অন্যান্য বিষয়ে জ্ঞানের জন্য অবহেলিত হতো। 4. উৎপাদনমুখিতা। এই প্রকার শিক্ষায় শিক্ষার্থীরা উৎপাদনের দিকে নজর দিয়ে অর্থ উপার্জনের প্রতি অধিক আগ্রহী হয়ে পড়ত, ফলে অভিজ্ঞতা অর্জন ও অন্যান্য গুণের বিকাশ ব্যাহত হয়। 5. অনুবন্ধ নীতি প্রয়োগে অসুবিধা। বুনিয়াদি বা নয়তালিম শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ নীতি অনুসরণের কথা বলা হলেও বাস্তবে তা সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয় না। 6. গ্রামভিত্তিক শিক্ষা। বুনিয়াদি বা নয়তালিম শিক্ষা মূলত একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছিল। শহরের শিক্ষার্থীদের জন্য তেমন কোনো শিল্প নির্বাচনের বিষয় না থাকায় শহরাঞ্চলের শিক্ষার্থীরা এই শিক্ষায় অনীহা প্রকাশ করে। 7. আর্থিক স্বনির্ভরতা। শিক্ষা প্রতিষ্ঠানের উৎপাদিত সামগ্রী বাজারে বিক্রি করে উপার্জিত অর্থের দ্বারা শিক্ষার ব্যয় নির্বাহ করা বাস্তবসম্মত নয়। অনেকে সমালোচনা করে বলেন যে এই শিক্ষা ব্যবস্থায় আর্থিক দিকের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, শিক্ষার সাংস্কৃতিক ও বৌদ্ধিক দিকটি অবহেলিত হয়েছে। 8. জনসমর্থনের অভাব। এই শিক্ষায় সমস্ত জনগণের সমর্থনের অভাব ছিল। শিক্ষিত ও অর্থশালী ব্যক্তিগণ তাঁদের পুত্রকন্যাদের এই বিদ্যালয়ে ভর্তি করতেন না। সবার শেষে আসছে মন্তব্য। বুনিয়াদি শিক্ষা বা নয়তালিম শিক্ষা গ্রাম অধ্যুষিত ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল ভারতবর্ষের পক্ষে যথার্থ ছিল। যে ব্যবহারিক শিক্ষার অভাবে আজও আমাদের শিক্ষা প্রতিসর্বস্ব, তার পরিবর্তনে বুনিয়াদি শিক্ষাই ছিল উপযুক্ত। কিন্তু সেই সময় শিক্ষাক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বুনিয়াদি শিক্ষাকে সঠিকভাবে বুঝে উঠতে পারেননি। সম্ভবত নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের যে সৃষ্টিশীলতা থাকা প্রয়োজন, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনের প্রয়োজন, তা তাঁদের ছিল না। তাই ভারতবর্ষের পক্ষে অত্যন্ত উপযোগী ও সম্ভাবনাময় দেশীয় সংস্কৃতি থেকে জাত এই শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। তো এই ছিল তোমাদের শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান অথবা মহাত্মা গান্ধীজির বুনিয়াদি বা নয়তালিম শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোড আবার দেখা হবে। ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।